ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট বা UNRWA এর তথ্য মতে গাজায় প্রায় 1.9 মিলিয়ন বা 19 লাখ মানুষ ইন্টারনালি ডিসপ্লেসড বা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত, যা গাজা উপত্যকার মোট জনসংখ্যার 90%-এরও বেশি। গাজা মিনিস্ট্রি অফ হেলথ এর একটা রিপোর্ট অনুযায়ী 7 অক্টোবর 2023 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত মোট 66,000 জনেরও বেশি নিহত এবং 1,68,000 জনেরও বেশি আহত, যার মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। IPC বা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন এর তথ্য মতে গাজায় প্রায় 1/2 মিলিয়ন মানুষ ক্যাটাস্ট্রফিক বা দুর্ভিক্ষ পর্যায়ে রয়েছে, যা IPC এর সবচেয়ে খারাপ ফেজ 5-কে নির্দেশ করে। গাজা সরকার ইতিমধ্যেই দুর্ভিক্ষ ঘোষণা করে দিয়েছে। 2023 থেকে এখন পর্যন্ত 440 জনেরও অধিক শুধু পুষ্টিহীনতাই মারা গেছে, যার মধ্যে 147 জন ছিল শুধুই শিশু। ফিলিস্তিনের অতীত ইতিহাস যতটা ধার্মিক তাৎপর্য বহন করে, ঠিক সমানতালে উপনিবেশিক কর্তৃত্ব ও কূটনৈতিক আগ্রাসনকেও ধারণ করে। আজকের এই ভিডিওতে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতির উপর ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং তার কর্তৃত্ববাদ ও কূটনৈতিক আগ্রাসনের কী রকম প্রভাব ছিল তাই নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর 1916। সৌমের যুদ্ধ তখন তীব্র পর্যায়ে রয়েছে। একদিকে ব্রিটিশ ও ফরাসি বাহিনী, অন্যদিকে জার্মান বাহিনী। দুই পক্ষের মধ্যেই চলছে ব্যাপক আক্রমণ পাল্টা আক্রমণ। 5 মাসের এই যুদ্ধে মিত্রবাহিনী তেমন একটা সুবিধে করে উঠতে পারেনি। মাত্র 7 মাইল জার্মান দখলকৃত ভূখণ্ডে তারা ঢুকতে সক্ষম হয়েছিল, যার খেসারত স্বরূপ মিত্রবাহিনীতে 6 লাখের অধিক সেনা হতাহত হয়। মাত্র একদিনে ব্রিটিশ বাহিনীর ইতিহাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে, যার সংখ্যাটা ছিল প্রায় 57,000। অক্টোবর 1917। পুরো রাশিয়া জুড়ে তখন চলছে বলশেভিক রেভলিউশনের হাওয়া। এই রেভলিউশনের দরুন রাশিয়া ক্রমাগত জার্মানির সাথে শান্তি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে ও যুদ্ধ থেকে নিজেদেরকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে। তখন জার্মানি ধীরে ধীরে পশ্চিম ফ্রন্টের দিকে সৈন্যবহর নিয়ে অগ্রসর হচ্ছে। একদিকে সৌমের যুদ্ধের ভয়াবহতা, অন্যদিকে যুদ্ধ থেকে রাশিয়ার ক্রমাগত স্টেপ ডাউন, যার ফলে পশ্চিম ফ্রন্টে মিত্রশক্তি ফ্রান্সকে সামরিক সহায়তা দিতে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের রীতিমতো হিমশিম অবস্থা। ইনি হচ্ছেন আর্থার জেমস বালফোর, ব্রিটিশ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা ব্রিটিশ পররাষ্ট্র সচিব। ফিলিস্তিনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্র, যে কিনা প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিনের ভবিষ্যৎকে চরমভাবে বদলে দিতে চলেছে। 2 নভেম্বর 1917 ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বালফোর লিখছেন তার সেই ঐতিহাসিক চিঠি, যা পরবর্তীতে
বালফোর ডিক্লারেশন হিসেবে গৃহীত হয়েছিল। গন্তব্যস্থল 148 পিকাডিলি, লন্ডন। লন্ডনের বুকে এক ব্যস্ততম সড়ক পিকাডিলি, যার 148 নম্বর বাড়িতে থাকেন ওয়াল্টার রথচাইল্ড। তার পরিচয়, সে শুধু প্রভাবশালী ও ধনী রথচাইল্ড ফ্যামিলির সদস্যই নয়, বরং তার এক বড় পরিচয়, সে ব্রিটেনের জায়নিস্ট ফেডারেশনের অন্যতম মুখপাত্র। এই রথচাইল্ড ছিল ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের ডিপ্লোম্যাটিক স্পোকপারসন ডক্টর চেম ওয়াইজম্যানের একজন অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। এই সেই ওয়াইজম্যান যে বছরের পর বছর ধরে ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিশ্বজুড়ে জায়নবাদী আন্দোলনে সমর্থন জুগিয়েছে। দি বালফোর ডিক্লারেশনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ব্রিটিশ সরকার ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করবে। প্রশ্ন হচ্ছে, ব্রিটিশরা কেন হঠাৎ জায়নবাদী আন্দোলনে সমর্থন দিচ্ছিল? এটি কিভাবে ব্রিটিশদের ভূ রাজনৈতিক কৌশলের ঢাল হয়েছিল? এসব জানতে প্রথমে বুঝতে হবে কি এই জায়নবাদী আন্দোলন। মধ্যযুগে রোমান ক্যাথলিক চার্চের খ্রিস্ট ধর্মগুরুরা বাইবেলের অনুসরণে ইউরোপ জুড়ে সকল খ্রিস্টানদের উপর সুদের লেনদেন ও কারবারকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এটাকে তারা সিন বা পাপ হিসাবে দেখত। অপরদিকে সংখ্যালঘু ইহুদিরা ছিল অখ্রিস্টান, তাই তাদের উপর চার্চের এমন কোনো নিষেধাজ্ঞা আরোপ ছিল না। এতে তারা অবাধে তাদের সুদের কার্যক্রম পরিচালনা করত। একটা সময় দেখা গেল সাধারণ খ্রিস্টানরাও ইহুদিদের সাথে সুদের মতো নিন্দনীয় কাজে জড়িয়ে পড়ল, যা চার্চের ধর্মগুরুদের মোটেও পছন্দ ছিল না, কারণ এটা ছিল বাইবেলের নির্দেশের চরম উল্লঙ্ঘন। এই সুদের কারবারের দরুন পুরো ইউরোপ জুড়ে ইহুদিদের উপর সাধারণ খ্রিস্টানরা একরকম বিদ্রুপপূর্ণ মনোভাব পোষণ করছিল। আর এটি ছিল অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষের সূচনা। এরই ধারাবাহিকতায় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে সাধারণ ইহুদিরা ইউরোপের রাস্তায় নেমে পড়ে তাদের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে। মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের নামে অখ্রিস্টান জাতি হিসাবে আত্মপ্রকাশ করাই ছিল তাদের একমাত্র এজেন্ডা। ইউরোপের অখ্রিস্টান সংখ্যালঘুরা শুরু থেকেই চেয়েছিল জাতীয় আত্মনিয়ন্ত্রণ। তারা জানত ইউরোপে বা বিশ্বের অন্য কোথাও যদি তারা সংখ্যালঘু হিসেবে থাকে তাহলে জাতীয় আত্মনিয়ন্ত্রণ মোটেও সম্ভব নয়। হয়তো সমাজের কিছু স্তরে তাদের প্রভাব খাটবে, কিন্তু প্রতিটি স্তরে নিয়ন্ত্রণ একেবারেই সম্ভব নয়। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের খ্রিস্টান জাতিগুলো যখন জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে জাতি হিসেবে বিজ্ঞান ও অর্থনীতিতে উন্নতির চরম শিখরে উপনীত হচ্ছিল, তা দেখে সংখ্যালঘু ইহুদিরা স্বনিয়ন্ত্রিত জাতিসত্তা হিসেবে নিজেদের আত্মপ্রকাশের প্রবল আকাঙ্ক্ষা পোষণ করতে লাগল। এ হচ্ছে থিওডর হার্জেল, আধুনিক জায়নবাদের জনক। 1897-এ সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দ্য ফার্স্ট জায়নিস্ট কংগ্রেসে এ ব্যক্তি ঘোষণা করে ফিলিস্তিন হবে ইহুদি জনগণের জন্য সুরক্ষিত আবাসভূমি। এখন আমরা জানব ব্রিটিশরা কেন জায়নবাদী আন্দোলনে সমর্থন দিয়েছিল। এটি কিভাবে ব্রিটিশদের ভূ রাজনৈতিক কৌশলে ঢাল হয়েছিল।
ব্রিটিশদের জায়ানবাদী আন্দোলনের সমর্থনের মূল কারণ প্রধানত দুটি: এক, জনমত তৈরি ও অর্থনৈতিক সহযোগিতা; দ্বিতীয় হচ্ছে অটোমান সাম্রাজ্যের পতন ও মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ। এপ্রিল 1917 যুদ্ধ শুরুর 3 বছর পর আমেরিকার অংশগ্রহণ, যদিও তাদের অবস্থান এখনও অতটা সক্রিয় নয়। অন্যদিকে একই বছর রাশিয়া জুড়ে চলছিল বলশেভিক রেভলিউশন, যেটা ছিল রাশিয়ান রেভলিউশনের দ্বিতীয় কিস্তি, যার ইঙ্গিত ভিডিও শুরুতেই দেওয়া হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 17 লক্ষ সৈনিকের মৃত্যু রাশিয়ান সামরিক বাহিনীতে নিয়ে আসে চরম বিপর্যয়। প্রায় 15 মিলিয়নেরও অধিক পুরুষকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ায় দেশের ফ্যাক্টরিগুলো প্রায় অচল হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ রাশিয়ার অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তোলে। দেশে দেখা যায় তীব্র খাদ্য ও জ্বালানি সংকট। এটা ছিল রাশিয়ার শাসক জার দ্বিতীয় নিকোলাসের দুর্বল নেতৃত্বের প্রতিফলন। স্বৈরাচারী শাসকের অত্যাচারী নীতি, জনগণের অধিকার হরণ, সাথে প্রথম বিশ্বযুদ্ধের বিপর্যয় ও অর্থনৈতিক ধস রাশিয়া জুড়ে নিয়ে আসে বিপ্লবের হাওয়া। এই বিপ্লবের গণজোয়ারে পুড়ে যায় নিকোলাসের গদি। এই ফেব্রুয়ারি বিপ্লবের পর রাশিয়ার শাসনভার গ্রহণ করে প্রভিশনাল গভর্নমেন্ট, অস্থায়ী সরকার। কিন্তু জনগণের চাওয়া যুদ্ধবন্ধের দাবি উপেক্ষা করায় অস্থায়ী সরকারও রাশিয়ার নৌকাকে তীরে ভেড়াতে পারেননি। শান্তি, ভূমি ও রুটি, এই স্লোগানে থমকে যাওয়া রাশিয়ার নৌকায় পাল লাগাতে আসলেন বলশেভিক পার্টির অন্যতম লিডার ভ্লাদিমির লেনিন। প্রভিশনাল গভর্নমেন্টকে হটিয়ে বসে গেলেন গদিতে। আর এটি ছিল রাশিয়ার রেভলিউশনের দ্বিতীয় কিস্তি, বলশেভিক রেভলিউশন। ক্ষমতায় বসেই প্রস্তুতি নিলেন জার্মানির সাথে শান্তি চুক্তিতে। এতে করে রাশিয়া ধীরে ধীরে যুদ্ধ থেকে পিছু হচ্ছিল। আর এদিকে রাশিয়া যুদ্ধ থেকে পিছু হটায় পশ্চিম ফ্রন্টে মিত্রশক্তি ফ্রান্সকে সাপোর্ট দিতে গিয়ে ব্রিটিশ সামরিক বাহিনীর উপর ব্যাপক চাপ করল। যুদ্ধের রসদ যোগান দিতে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্য প্রায় দেউলিয়া হওয়ার পথে। এমতো অবস্থায় অত্যাধুনিক সামরিক শক্তি ও যুদ্ধের রসদ যোগানে আমেরিকা হয়ে উঠল ব্রিটেনের এক অপরিহার্য অ্যাসেট। ঊনবিংশ শতাব্দীতে জায়ানবাদী আন্দোলন ইউরোপের গণ্ডি পেরিয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠল আমেরিকাতেও। ইতিমধ্যে ইউরোপ থেকে অনেক ইহুদি আমেরিকাতে এসে ঘাঁটি গেড়েছে। আমেরিকার অধিকাংশ সাধারণ খ্রিস্টানরাও এই জায়ানবাদীদের প্রতি দেখাতে লাগলো ব্যাপক সহমর্মিতা। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন যার সংখ্যাটা দাঁড়িয়েছিল প্রায় 33 লাখের অধিক। আর ইউএস মিলিটারিতে প্রায় 2.5 লাখ ইহুদি সরাসরি কর্মরত ছিল। আমেরিকার অভিবাসী এই ইহুদিদের সংখ্যাটা যেমন ছিল বড়, তাদের প্রভাবও ছিল ব্যাপক। পারফেক্ট সেলসম্যান, বড় বড় ব্যবসায়ী, রিয়েল এস্টেট কোম্পানির মালিক, রিনাউন্ড ব্যাংকার থেকে শুরু করে আমেরিকার কংগ্রেস পর্যন্ত তাদের পাকড়াও ছিল মজবুত। এ হচ্ছে লুইস ডেভিডস ব্র্যান্ডিস, ইউএস ফার্স্ট জুইস জাস্টিস ও আমেরিকার প্রভাবশালী জায়ানবাদী নেতা। সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসনের
একজন ঘনিষ্ঠ সহযোগী। এই লুইসি মূলত নিশ্চিত করেছিল যেন প্রেসিডেন্ট উইলসন বালফোর ডিক্লারেশনের এই ঘোষণাপত্রের শর্তাবলীকে অনুমোদন দেয় আর যুদ্ধে আরও সক্রিয়ভাবে ইনভলভ হয়ে ব্রিটেনকে সহযোগিতা করে, যাতে আলটিমেটলি জায়নবাদী আন্দোলনের চূড়ান্ত সাফল্য হাসিল হয়। আর এটি ছিল ব্রিটিশদের কাছে সুবর্ণ সুযোগ। একদিকে আমেরিকার বিপুল জায়নবাদী সমর্থন গোষ্ঠী ও প্রভাবশালী ইহুদিদের দ্বারা সরকারের উপর পরোক্ষ চাপ সৃষ্টি করে যুদ্ধে আমেরিকার সক্রিয় সাপোর্ট ইনশিওর করা, আর অন্যদিকে এসব বড় ব্যবসায়ী ইহুদিদের সমর্থন নিয়ে যুদ্ধ পরিচালনার জন্য বড় ঋণ, অনুদান, বিনিয়োগ নিশ্চিত করা, যেন যুদ্ধে ব্রিটেনকে অর্থনৈতিকভাবে আরও জোরালো করা যায়। এখন আসি ব্রিটিশদের জায়নবাদী আন্দোলন সমর্থনের দ্বিতীয় কারণ, অটোমান সাম্রাজ্যের পতন ও মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ। আরব ভূখণ্ডের অন্যতম একটি দেশ ইজিপ্ট। এই ইজিপ্টে অবস্থিত সুয়েজ খাল ব্রিটিশদের মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে ভৌগোলিক গুরুত্ব বহন করে। মিশরের সিনাই উপদ্বীপ, যার পশ্চিম পাশে অবস্থিত 193 কিলোমিটার দীর্ঘ একটি কৃত্রিম জলপথ, যা সুয়েজ ক্যানেল নামে পরিচিত হয়। এটি উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে লোহিত সাগর দুটিকে সংযোগকারী সবচেয়ে ছোট জলপথ। মিশর কাগজে কলমে অটোমান সাম্রাজ্যের একটি প্রদেশ থাকলেও এটি কার্যত ছিল স্বাধীন ভূখণ্ড। উসমানীয় সাম্রাজ্যের শাসক খেদিভ মোহাম্মদ আলী পাশার শাসনামল থেকেই মিশর ক্রমশ অটোমান সুলতানদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে থাকে ও স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে। এই মোহাম্মদ আলী পাশার ছেলে খেদিভ সাইদ পাশার শাসনামলে ফরাসি প্রকৌশলী ও ডিপ্লোম্যাট ফার্দিনান্দ দে লেসেপ্সে সুয়েজ খাল খননের পরিকল্পনা গ্রহণ করে। সাইদ পাশার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে তিনি ফার্দিনান্দকে খাল খননের জন্য বিশেষ অনুমতি বা কনসেশন প্রদান করেন। পরবর্তীতে 1859 সালে আনুষ্ঠানিকভাবে খনন কার্য শুরু হয়, যা শুরু হয়েছিল সুয়েজ ক্যানেল কোম্পানির হাত ধরে। এই কোম্পানির মোট শেয়ারের 56% ছিল ফ্রেঞ্চদের কাছে, 44% ছিল ইজিপশিয়ান রুলারদের কাছে। ইনি হচ্ছেন সাইদ পাশার ছেলে খেদিভ ইসমাইল পাশা, যার শাসনামলে 1859 সালে সুয়েজ খালের খনন কার্য সম্পন্ন হয় ও উদ্বোধন করা হয়। ব্যক্তিজীবনে বিলাসবহুল জীবনযাপন ও সুয়েজ খাল নির্মাণের বিপুল অর্থের যোগান মেটাতে ইউরোপীয় বণিকদের কাছ থেকে আকাশ ছোঁয়ার সুদে তিনি প্রচুর ঋণ নিয়েছিলেন। ঋণের বোঝা এতটাই অসহনীয় হয়ে পড়েছিল যে তিনি বাধ্য হয়ে মিশরের মালিকানাধীন 44% শেয়ার মাত্র 4 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্রিটিশ সরকারের কাছে বিক্রি করতে বাধ্য হন। আর এটা ছিল ব্রিটিশদের কাছে সুবর্ণ সুযোগ, যাকে কাজে লাগিয়ে তারা রাতারাতি সুয়েজ ক্যানেল কোম্পানির একটা বড় অংশীদার হয়ে ওঠে, সাথে সাথে তাদের সাম্রাজ্যবাদী প্রভাব মিশরের উপর সৃষ্টি করে ও সুয়েজ খালের নিয়ন্ত্রণের ভিত্তি করতে থাকে। ইসমাইল পাশার ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশরের শাসনভার গ্রহণ করেন মোহাম্মদ তৌফিক পাশা। তিনি ছিলেন মোটের উপর ব্রিটিশদের অনুগত একজন শাসক। তার কাঁধের উপর ভর করেই
ব্রিটিশরা মিশরের সম্পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। 1879 সালে মিশরে চলমান ইউরোপের আগ্রাসী আর্থিক নিয়ন্ত্রণ, সামরিক বাহিনীতে স্থানীয় মিশরীয়দের সাথে বৈষম্যতা, তৌহিদ পাশার অযোগ্যতা সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করল। জনসাধারণের এই ক্ষোভকে মিশরী জাতীয়তাবাদী আন্দোলনে রূপ দিতে নেতা হিসেবে আবির্ভূত হন মিশরীয় সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ উরাবি পাশা, যার নেতৃত্বে সংগঠিত হয় উরাবি বিদ্রোহ। 13 সেপ্টেম্বর 1882 ব্রিটিশ বাহিনী তেল এল কেবিবের যুদ্ধে উরাবি পাশার বাহিনীকে পরাজিত করে। এই যুদ্ধে মিশরের মাটিতে ব্রিটিশরা সরাসরি সামরিক বাহিনী পাঠায় ও মিশরে 70 বছরের স্থায়ী শাসনের সূচনা করে ও সুয়েজ খালের উপর পাকাপোক্ত নিয়ন্ত্রণ বসিয়ে নেয়। জুগুলার ভেইন অফ ব্রিটিশ এম্পায়ার খ্যাত 193 কিলোমিটার দীর্ঘ এই খালটির নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই খাল খননের পূর্বে ইউরোপ মহাদেশ থেকে ভারতীয় উপমহাদেশে যাওয়ার একমাত্র পথ ছিল সম্পূর্ণ আফ্রিকা ঘুরে কেপ অফ গুড হোপ হয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ। এই খাল খননের পর ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে যাওয়ার দূরত্ব 8,900 কিলোমিটার কমে যায়। মাত্র 20 দিনে লন্ডন টু বোম্বে যাত্রা সম্ভব হয়। এই সুয়েজ খাল ছিল গ্রেট ব্রিটেন ও ভারতের মধ্যে বাণিজ্যিক, সামরিক ও প্রশাসনিক যোগাযোগের একমাত্র জীবনরেখা। আর এই সুয়েজ খালের 200 কিলোমিটার উত্তর পূর্বে ছিল এই খালের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ফিলিস্তিন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এই ফিলিস্তিন ছিল তুরস্কের নেতৃত্বাধীন অটোমান সাম্রাজ্যের দখলে। ব্রিটিশরা জানত, যদি ফিলিস্তিন অটোমানদের দখলে থাকে তাহলে অটোমানরা সহজেই সিনাই উপত্যকা পেরিয়ে সুয়েজ খালে আক্রমণ করতে পারে। এতে করে ভারতীয় উপমহাদেশের সাথে ইউরোপের বাণিজ্যিক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ফিলিস্তিন দখলের মাধ্যমে ব্রিটিশরা অটোমানদের সুয়েজ খাল থেকে কমপক্ষে 200 কিলোমিটার দূরে ঠেলে দিতে সক্ষম হয়। এভাবে ফিলিস্তিন ব্রিটেনের জন্য সুয়েজ খাল রক্ষার একটি স্থায়ী সামরিক ও কৌশলগত বাফার জোনে বা নিরাপত্তা বেষ্টনীতে পরিণত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন ব্রিটেনের হাতে থাকা সত্ত্বেও তারা চেয়েছিল স্থায়ীভাবে এটিকে নিয়ন্ত্রণে নিতে, কেননা ব্রিটিশরা জানত উরাবি আন্দোলনের মাধ্যমে আরব জাতীয়তাবাদ যেভাবে মিশরে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিল, অদূর ভবিষ্যতে এই আরব জাতীয়তাবাদ আরও প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাহলে ব্রিটেন আরব ভূখণ্ডে অবস্থিত সুয়েজ খালের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এতে করে ভারতীয় উপমহাদেশের উপর থেকে তাদের কর্তৃত্ববাদ উঠে যাবে। তাই তারা চেয়েছিল অদূর ভবিষ্যতে ভারত ও মধ্যপ্রাচ্যের উপর প্রশাসনিক ও বাণিজ্যিক কর্তৃত্ববাদ বহাল রাখতে ফিলিস্তিনে একটি নিয়ন্ত্রিত ও নির্ভরশীল মিত্রশক্তি তৈরি করতে, যা আরব জাতীয়তাবাদের প্রভাব কমাতে সাহায্য করবে। আর ব্রিটিশদের এই পাশার দানই ছিল ফিলিস্তিনে ইহুদিদের বসতি স্থাপন।
যার সমর্থন ব্রিটিশরা বালফোর ডিক্লারেশনের মাধ্যমে আগেই দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে সান রেমো রেজলিউশনের মাধ্যমে মিত্রশক্তির দেশগুলো ফিলিস্তিনের দায়িত্ব ব্রিটেনের উপর দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে 1922 সালে লিগ অফ নেশনস ব্রিটেনকে ফিলিস্তিনের উপর ম্যান্ডেট শাসন পরিচালনা করার অনুমোদন দেয়। এই ম্যান্ডেট শাসনের আইনি ভিত্তি ছিল বালফোর ঘোষণার মূলনীতিগুলো বাস্তবায়ন করা, যা কিনা ছিল ইহুদিদের জন্য ফিলিস্তিনে আলাদা রাষ্ট্র গঠন। ইয়ার 1948 ব্রিটেন ফিলিস্তিনের উপর থেকে ম্যান্ডেট শাসন গুটিয়ে নিচ্ছে। 1948 সালের 14 মে যখন ব্রিটেন ফিলিস্তিনের উপর থেকে ম্যান্ডেট শাসন প্রত্যাহার করে, তখন তৈরি হয় পাপেট রাষ্ট্র ইসরায়েলের। ইহুদিরা ফিলিস্তিন দখলের পর প্রায় 7 লক্ষ ফিলিস্তিনিকে তাদের নিজ মাতৃভূমি বা জমিন থেকে জোরপূর্বক বিতাড়িত করে। তারা নিরুপায় হয়ে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলি যেমন জর্ডান, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে শরণার্থী হতে বাধ্য হয়। এটি ছিল তাদের উপর নেমে আসা নাকবা বা মহাবিপর্যয়, যার সিলসিলা এখন পর্যন্ত চলমান। ইসলামে ফিলিস্তিন কোনো সাধারণ ভূমি নয়, বরং এটি আরদ আল মুকাদ্দাস বা পবিত্র ভূমি হিসাবে বিবেচিত। এটি মুসলিম উম্মার ওয়াকফ হিসাবে বিবেচিত, ইসলামের তৃতীয় পবিত্র স্থান। এই সেই আকসা যেখানে মিরাজের রাতে প্রিয় নবী খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে জেরুজালেমে ভ্রমণ করেন আর অন্য নবী রাসূলদের ইমামতি করেন। মাজলুমের উপর জুলুমের ভার যত বেশি হয়, আল্লাহ তাআলা সেই মাজলুমের তত বেশি নিকটে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। على هذه الأرض سيدة الأرض أم البدايات أم النهايات كانت تسمى فلسطين، صارت تسمى فلسطين. سيدتي أستحق لأنك سيدتي أستحق الحياة.